রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ ধরনের কুরুচিকর ভাষায় আক্রমণ করা একটি জাতীয় দলের কর্মীর শোভা পেল? এটা কোন রাজনৈতিক শিষ্টাচার? রাজ্যের বুক থেকে কি হারিয়ে গেল রাজনৈতিক শিষ্টাচার? রাজ্যে রাজনৈতিক জনপ্রিয়তায় পিছিয়ে পড়া কংগ্রেস কি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে চাইল? রাজ্যের মুসলিম সম্প্রদায়কে প্রবলভাবে উস্কে দিতে চেয়ে নিজের সামাজিক মাধ্যমে যেভাবে অসভ্য গালাগাল করল কংগ্রেস নেতা, তাতে হতবাক রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান ইসলামের ফেসবুক পোস্ট নিয়ে নিন্দায় ঝড় উঠেছে দেশ জুড়ে। সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ন্যাক্কারজনক ভাষা প্রয়োগ করে রাজ্যবাসীর ক্ষোভের মুখে শাহজাহান ইসলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি উদ্দেশ্যে মোহাম্মদ শাহজাহান ইসলাম এই ধরনের ফেসবুক পোস্ট করলেন? এই কি কংগ্রেসের রাজনৈতিক শিষ্টাচার? এর জন্য কি এতদিন কংগ্রেসকে ক্ষমতার বাইরে রেখেছে রাজ্যের জনগণ? মুখ্যমন্ত্রীকে এই ভাষায় আক্রমণ শুধুই কি রাগের বহিঃপ্রকাশ, নাকি রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়ার সুচারু একটি পরিকল্পনা? সুদীপ বর্মন, আশিস সাহার জনপ্রিয়তাকে টেক্কা দিতেই কি শাহজাহানের এই স্টান্ট? দলের ভেতরে চলছে কি অন্য কিছু? চলুন নানান বিষয় নিয়ে আলোচনা করতে হবে আমাদের, কারণ প্রয়োজন আজ ত্রিপুরার দিকে, ত্রিপুরার রাজনৈতিক শিষ্টাচারের দিকে যে ভাষা প্রয়োগ করা হয়েছে যুব কংগ্রেসের সহসভাপতি, যে ভাষা প্রয়োগ করেছেন ওনার ফেসবুক পোস্টে, তা নিয়ে অবশ্যই পোস্টমর্টম প্রয়োজন। কেন করলেন হঠাৎ এই ধরনের পোস্ট? চলুন এই বিষয় নিয়ে আলোচনা করতে আজ এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমি দীপেন, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব তথা আইনজীবী সমীর বিশ্বাস, সমীর ঘোষ এবং মাফ করবেন সমীর ঘোষ, এবং আমার সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট ডেন্টাল সার্জন ডক্টর তমগ্ন দাস। নমস্কার। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমে যে বিষয়টি আপনাদের কাছে জানবো, আমি ডক্টর দাস আপনার কাছে আসবো। বারবার মুখ্যমন্ত্রীকে যখন এই ধরনের, শুধু এটা প্রথম নয়, আগেও আমরা দেখেছি এই ধরনের আক্রমণ করা হয় মৌখিকভাবে মুখ্যমন্ত্রীকে, যে একজন দাঁতের ডাক্তার, এটা কেন করা হয়? এটা করে কি গোটা যে ডেন্টাল ফ্র্যাটার্নিটি আছে তাদের কি অপমানিত করা হয় না? এবং আপনাদের কি প্রতিক্রিয়া এই ধরনের বক্তব্যের পেছনে? কি উদ্দেশ্য আছে বলে আপনারা মনে করেন? দেখুন, প্রথমেই নমস্কার, এবং নিউজ ভ্যানগার্ডকে আমি মনের অন্তঃস্থল থেকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমাকে আজকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, ডেন্টাল ফ্র্যাটার্নিটির প্রতিনিধি হয়ে রাজ্যের জনগণের সামনে কিছু কথা রাখার জন্য। প্রথমেই তো বলতে চাই যে দাঁতের ডাক্তার, যে কথাগুলো বরাবরই আমরা শুনে এসেছি, শুধু গতকালকের একটা ঘটনাই নয়, বিগত কিছু মাস আগেও কোনো একটা রাজনৈতিক দলের একজন প্রতাপশালী নেতৃত্ব বলেছিল যে ডেন্টিস্ট আর নট ডক্টরস। তো এখানে আমি এক দুটো লাইন অ্যাড করছি। যখন আপনি জানবেন যে ডেন্টিস্ট মানে যারা ডেন্টাল, যে ওরাল ক্যাভিটি নিয়ে স্পেশালিস্ট, ওদেরকে বলা হয় ডেন্টিস্ট। যেমন নেফ্রোলজিস্ট যারা কিডনি স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট যারা হার্ট স্পেশালিস্ট, কার্ডিওভাস্কুলার অর্গান, তাহলে কি ওরাও ডক্টর নয়? তো এই যে কথাগুলো বলে অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের প্রফেশনটাকে তো ওরা কালিমালিপ্ত করার চেষ্টা করছেই, তার আমরা তীব্রভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাই। আজকে আমাদের বিকালবেলা আমাদের ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা প্রেস বিবৃতিও করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই ধিক্কার জানাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহার মানে এগেনস্টে যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো শুধু রাজনৈতিক ব্যাখ্যা দিলে আমাদের হবে না, সেটা কোথাও না কোথাও একটা পার্সোনাল অ্যাটাকও বটে। দেখুন, বরাবরই যখন কোনো লোক ভালো কাজ করে তার কিন্তু 10 জন লোক খারাপ বলেই থাকে। সেটাই হচ্ছে একজন মানিক সাহা 2.0 যদি আমি বলি রাজনৈতিক ভাষায়, যদিও আজকে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার সাথে দাদা আছে, আমি একজন ডাক্তার হিসাবে এসেছি, বাট কথাগুলো আজকে না বললে আমি পারছি না। মানিক সাহা 2.0-তে কিন্তু করাপশন লেভেল 0। যে কথাগুলো কালকে শাহজাহান ইসলামের আমি যে ফেসবুক পোস্টটা দেখছিলাম, উনি বরাবরই বলছিল দাঁত তুল্লা সারা জীবন কামাইছে, অক্ষণ আইসে মুখ্যমন্ত্রী হইতে। দাঁতের ডাক্তার হওয়া কিন্তু ভাই এত সোজা ব্যাপার না। 5 বছর অনেক কষ্ট করতে হয়, তারপর 3 বছর পড়তে হয়। আর আপনারা অবশ্যই জানেন উনি কিন্তু আমাদের রাজ্যের প্রথম ওরাল অ্যান্ড ম্যাক্সিওফেসিয়াল সার্জন।
যিনি কেজিএমসি লখনৌ থেকে পড়াশোনা করেছেন। আর আপনারা আরও জেনে খুশি হবেন, কেজিএমসি লখনৌতে কিন্তু উনার নামে একটা মেরিট স্কলারশিপ প্রত্যেক বছর বাচ্চাদের দেওয়া হয়। আরও বলছি, উনাকে এখন রাজ্যে নয় শুধু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ওনাকে চেনে একজন শিক্ষিত প্রফেসর, ডক্টর, সিএম হিসাবে। সেটা কিন্তু রাজ্যের জন্য গর্বের বিষয়। উনি যেইভাবে কালকে ডক্টর মানিক সাহা স্যারকে পার্সোনালি অ্যাটাক করলেন, আমার বলতে দ্বিধা নেই, উনি রাজ্যের মানুষকে কালকে মনে প্রাণে আঘাত করেছেন, যেটা শুধু রাজ্যের মানুষের পক্ষেই সবাই এখনো খুবই মর্মাহত এবং সবাই এটার কন্ডেম জানাচ্ছে। কেউ পায়ে হেঁটে নামছে রাজপথে, কেউ সোশ্যাল মিডিয়ায় লিখছে, কেউ মৌখিকভাবে লিখছে। তো আমার মনে হয় এই কথাগুলো বলে একজন যুব নেতা শুধু উনার মানসিকতাই প্রমাণ করলেন না, উনার দলের নেতৃত্বের কি আইডিওলজি আছে সেটাও প্রমাণ করলেন। আমরা আবারও উনার এই কথাকে ধিক্কার জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই, এবং উনাকে আমি বলছি যাতে উনি অতি সত্বর সোশ্যাল মিডিয়াতে প্রেস কনফারেন্স করে এবং উনি আমাদের ফ্র্যাটার্নিটির কাছে ক্ষমা চায়। ওকে, আমি আসবো আপনার কাছে ডক্টর দাস আরেকবার। একটা প্রবাদ রয়েছে, পলিটিক্স ইজ এ থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস পিপল। তারই কি সংজ্ঞা মোহাম্মদ শাহজাহান ইসলাম? এবং সেটাই কি ওনারা চাইছেন, যে শিক্ষিত মানুষরা, একজন ডাক্তার তো অবশ্যই একজন শিক্ষিত মানুষ, একজন ডেন্টাল সার্জন যখন উনি, কারণ বলা হয় যে আমাদের সমাজে এখনো বলা হয় যে ভগবানের পর ডাক্তার যিনি মানুষের জীবন বাঁচান। তো একজন ডাক্তার শিক্ষিত মানুষ রাজনীতিতে আসলে কি সমস্যা? উনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন রাজ্যের প্রত্যেকটা জনগণের যখন অবশ্যই গর্ব হওয়া উচিত, সেখানে একজন দাঁতের ডাক্তার দাঁত তুলে তুলে পয়সা রোজগার করেছেন, এই ধরনের কুরুচিকর মন্তব্য, ন্যাক্কারজনক ভাবে ওনাকে মৌখিকভাবে আক্রমণ করার কি মানে আছে? অবশ্যই রাগ হতেই পারে, রাজনৈতিক অনেক সময় মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এটাই কি কংগ্রেসের কালচার? এটাই কি রাজ্যের কংগ্রেসের মানে রাজনৈতিক শিষ্টাচার? এর জন্য কি আমি বলছিলাম বারবার যে কংগ্রেসকে মানুষ ক্ষমতা থেকে অনেকটা দূরে রেখেছে এত বছর? চলো না, আমাদের সঙ্গে সমীর বাবু রয়েছেন, সমীর ঘোষ রয়েছেন, বিশিষ্ট বিজেপি নেতৃত্ব। সমীর বাবু, এখানে আপনার কি মনে হয় যে যে ঘটনাটা বা যে ধরনের ফেসবুক পোস্ট করা হলো, মোহাম্মদ শাহজাহান ইসলাম যেটা করলেন, এটা কি শুধুই রাগের বহিঃপ্রকাশ, না এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে বলে আপনারা দেখছেন? নমস্কার ভ্যানগার্ডকে এবং ভ্যানগার্ডের যারা সম্মানিত দর্শকরা রয়েছেন, যারা আপনাদের এই চ্যানেল দেখতে পাচ্ছেন, দেখছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমাকে আজকে আপনাদের এই টক শোতে অংশগ্রহণ করার যে সুযোগ দিয়েছেন তার জন্য ভ্যানগার্ড কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। দেখুন, গতকালকে আমাদের কংগ্রেসের যুব নেতা বলে স্বঘোষিত যুব নেতা, যিনি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত কদর্য ভাষা ব্যবহার করে যেভাবে উনি পোস্ট করেছেন, তার জন্য আমাদের সারা রাজ্যে আজকে নিন্দার ঝড় বইছে এবং সমস্ত স্তরের জনগণ রাস্তায় নেমেছে। যুব সমাজ থেকে শুরু করে সবাই আজকে রাস্তায় নেমে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে এটা কি শুধুমাত্র একটা ব্যক্তিগত আক্রমণ না কোনো রকমের ষড়যন্ত্র, আমি প্রথমেই বলি যে দেখুন, যে দলের প্রতিনিধিত্ব করছেন বলে উনি দাবি করছেন, সেই দলটির সংস্কৃতি হচ্ছে এরকম। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখব যে এই দল এ রাজ্যে বেশি বছরের আগের কথা নয়, আমাদের 88 থেকে 93 পর্যন্ত এই দলটি রাজ্যে ক্ষমতায় ছিল, জোট সরকারের নেতৃত্ব দিচ্ছিল। তখন রাজ্যে কি ধরনের অরাজকতার পরিবেশ ওরা তৈরি করেছিল সেটা রাজ্যের মানুষ খুব ভালো করেই জানেন। এটা আমি বলবো যে এটা একটা গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ, এবং শাহজাহান ইসলামকে কংগ্রেসের মুষ্টিমেয় কয়েকজন নেতৃত্ব তারা তাদেরকে ব্যবহার করেছে, তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য তাকে ব্যবহার করেছে। এটা কালকে একদম সারা রাজ্যবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র পার্টিকুলার একটি দলের মুখ্যমন্ত্রী নন, উনি সকল অংশের মানুষের মুখ্যমন্ত্রী। ওনার জনপ্রিয়তা এই রাজ্যে
তার আগেও আরো 10 জন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে ছিলেন। উনি আমাদের রাজ্যের 11তম মুখ্যমন্ত্রী। আজকে জনপ্রিয়তার কথা যদি আমরা বলি, সারা ভারতবর্ষে আজকে উনি সমাদৃত, প্রশংসিত। ওনার স্বচ্ছ ভাবমূর্তি এবং ওনার এই যে করাপশন ফ্রি যে সরকার উনি চালাচ্ছেন, তার জন্য আজকে সারা দেশে প্রশংসিত হচ্ছেন। এবং এই রাজ্যের যারা বিভিন্ন সময়ে যারা বাইরে পড়াশোনা করতে যান বা ব্যবসার ক্ষেত্রে যান কিংবা চাকরির ক্ষেত্রে যান, আমাদের প্রত্যেকেরই সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়টা চলে আসে। মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেকেই, সবাই মোটামুটি প্রশংসাসূচক বক্তব্য রাখেন এবং আমাদের তখন খুবই আনন্দ হয়, আমরা গর্বিত বোধ করি। এখানেও মুখ্যমন্ত্রীর যেখানে উনি রাজ্যের সামগ্রিকভাবে সমস্ত অংশের মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে উন্নয়নের একটি রাজ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, বলা যেতে পারে যে ট্র্যাজেক্টরি অফ ডেভেলপমেন্ট আমাদের রাজ্যে হচ্ছে, সেটা বিরোধী রাজনৈতিক দল হিসেবে এটা একটা তাদের কাছে একটা ঈর্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে বিরোধী রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে কংগ্রেস দল, তাদের পায়ের তলার একদম মাটি নেই। তারা জনবিচ্ছিন্ন হয়েছেন। তাদের এই অপসংস্কৃতির কারণেই আজ তারা দেশের থেকে জনবিচ্ছিন্ন, রাজ্যেও তারা জনবিচ্ছিন্ন। তারপরেও তাদের যে এই যে মানে কি বলবো, তাদের যে বিভিন্ন অপসংস্কৃতি থেকে ওরা সরে আসছেন না। এই শাহজাহানকে নিয়ে যে আজকে আমরা আলোচনায় বসেছি, আমরা যদি তার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা দেখি, আমরা দেখব সে একজন ক্রিমিনাল হিসেবে, সে অলরেডি আইডেন্টিফাইড ক্রিমিনাল অ্যাজ বিকজ তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে এখনো। সে কংগ্রেস অফিসের মধ্যেও সে এই কি বলে চেয়ার টেবিল ভাঙচুর করে, সে কংগ্রেসের দলের তৎকালীন সভাপতি ছিলেন বীরজিৎ সিনহা মহাশয়। এই বীরজিৎ বাবুও তার বিরুদ্ধে মামলা করেছেন, যে মামলা এখন পেন্ডিং রয়েছে। পাশাপাশি বিজেপির মিছিলের মধ্যে সে কংগ্রেস ভবন থেকে সে পেট্রোল বোমা নিক্ষেপ করার মধ্য দিয়েও সে প্রমাণ করেছে সে একটা মোস্ট ক্রিমিনাল। এবং সে একজন ক্রিমিনাল ব্যক্তি একজন রাজ্যের স্বচ্ছ, নম্র, ভদ্র, ডাইনামিক, ভাইব্রেন্ট এবং টায়ারলেস চিফ মিনিস্টারকে নিয়ে সে কথা বলছেন। আমি মনে করি তাকে আর এই গুরুত্ব দেওয়ার কেমন প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ বেসিক্যালি সে একজন ক্রিমিনাল। তার আমরা যদি তার বায়োডাটা দেখি, তাহলে সে ক্রিমিনাল হিসেবেই প্রতিষ্ঠিত। দুইটি মামলা তার এগেইনস্টে, ক্রিমিনাল মামলা তার এখনো রয়েছে পেন্ডিং। ওকে, মোহাম্মদ শাহজাহান ইসলামের ফেসবুক পোস্ট নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। আপনারা সবাই জানেন কি হয়েছে গতকাল থেকে এবং কি কি হচ্ছে, সবকিছুই আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখেছেন। সমস্যা হচ্ছে যে এই ধরনের যে রাজনৈতিক শিষ্টাচারই কিন্তু আমাদের ত্রিপুরাকে বিশ্ব দরবারে বা দেশের দরবারে প্রেজেন্ট করছে নতুন করে। এটাই কি আমাদের ত্রিপুরা? এখানে কি এভাবেই কি আমরা বড় হচ্ছি? আমাদের আগামী প্রজন্মকে আমরা কি দেখাচ্ছি, যারা আগামী দিনে হয়তো রাজনীতি করবে বলে রাজনীতির আঙ্গিনায় প্রবেশ করবে? এটাই কি রাজনৈতিক শিষ্টাচার? এখন যে কোনো সমস্যা হতেই পারে রাজ্যে, যে কোনো সমস্যা হলে সেখানে আইন রয়েছে। যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছুর বিরোধ থাকে, শাসক দলের প্রতি কোনো ধরনের অভিযোগ থাকে, তাহলে সেখানে আন্দোলনের পথ খোলা রয়েছে। কিন্তু এই ধরনের ফেসবুক পোস্টে এসে ব্যক্তিগত আক্রমণ, তাও রাজ্যের মুখ্যমন্ত্রীকে দ্বারা, যেটা বলছিলেন সমীরবাবু, যে মুখ্যমন্ত্রী তো কোনো একটি দলের মুখ্যমন্ত্রী নন, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনাকে এই ধরনের আক্রমণ করা তো বিশ্বের দরবারে রাজ্যকে কতটা গর্বিত করলো। তারপর যেটা হয়েছে, এবং আপনারা জানেন অনেকেই, যে মোহাম্মদ শাহজাহান ইসলামের বাড়িতে একাংশ রাজনৈতিক দুর্বৃত্তরা কিন্তু আক্রমণ করে। সেটাও সমর্থনযোগ্য নয়। কিন্তু আমরা এটাও দেখেছি, যখন শাহজাহান ইসলামের যারা নেতৃত্বরা রয়েছেন, যাদের উস্কানিতে হোক বা যাদের কথায় হোক বা যাদের বাহবা জোগানোর পর এই ধরনের কর্মকাণ্ড করতে পারে যুবদলের সদস্যরা, তাদের আমলেও কি হয়েছে, বা তারাও যখন আমরা দেখেছি সুদীপ বর্মন যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখন 6 আগরতলা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কি হয়েছে সেগুলো কিন্তু মানুষ ভুলে যায়নি এখন। 1988 সালে রাজ্যের বুকে কংগ্রেস শাসন যখন প্রথম হয়, তখন কি হয়েছে সেগুলো মানুষ ভুলে যায়নি। 13 ফেব্রুয়ারি 1988 মাত্র কংগ্রেস ক্ষমতায় ফেরে। এরপর 13 ফেব্রুয়ারি, দিনটি মনে রাখবেন, 13 ফেব্রুয়ারি 1988 জিবি চত্বরে কি ধরনের তাণ্ডব চালানো হয়েছিল সেগুলো কিন্তু মানুষ ভোলেন। আজ তারই কি পুনরাবৃত্তি করার চেষ্টা করছেন, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কংগ্রেসের
নেতৃত্বরা বা যুব নেতৃত্বদের উস্কে দিয়ে এই ধরনের ফেসবুক পোস্ট করিয়ে। সমগ্র আপনি একজন চিকিৎসক, একজন দন্ত চিকিৎসক তো বটেই, একজন চিকিৎসক। আমরা বারবার দেখেছি বর্তমান যুগে চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে বিভিন্ন কারণে। এই ধরনের ফেসবুক পোস্ট চিকিৎসকের সঙ্গে সাধারণ মানুষের যে একটা একাত্ম বোধ বা একটা ভরসার জায়গা, সেটাকে আরো কতটা মানে ক্ষতি করছে বলে আপনারা মনে করেন? বরাবরই এরকম উস্কানিমূলক কথাবার্তা এবং এরকম নেক্কারজনক স্টেটমেন্ট যে কোনো চিকিৎসক পরিবারের প্রতি একটা খুবই মানে দুর্ভাগ্য। অ্যাকচুয়ালি আমরা সেটা ডিজার্ভ করি না। যেই জায়গাতে সব চিকিৎসকরা এত রাত দিন পরিশ্রম করছে, মানে আমার বলতে কোনো দ্বিধা নেই, যে কোনো চিকিৎসকের জন্য আগে ওর পেশেন্ট, তারপর ওর ফ্যামিলি মেম্বার্সরা থাকে, যেটা আমাদের অনেক মানুষই জানে না। তো যেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেইভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনি জেনে খুশি হবেন বিগত দুদিন আগে দিল্লি এইমস থেকে একটা প্রতিনিধি দল ত্রিপুরাতে এসেছিল। সেটাতে আজকে বিকাল 6 ঘটিকাতে ওরা একটা প্রেস কনফারেন্স করছিল। সেখানে দিল্লি এইমসের যে ডিরেক্টর স্যার, উনিও প্রেজেন্ট ছিল। উনি বরাবর বলে গেছেন যে ইউ পিপল আর লাকি টু হ্যাভ এ ডেডিকেটেড সিএম লাইক দিস ফর দ্য হেলথ সেক্টর। সেটাও বলে গেছেন যে ভারতবর্ষের মধ্যে খুব কম রাজ্যেতেই একজন প্রফেসর এবং ডক্টর সিএম আছে, যে নিজেও সিএম এবং সে স্বাস্থ্যমন্ত্রী। তাহলে যে জিনিসটা একটু আগে আপনি বলছিলেন যে পলিটিক্স আর প্লেড বাই দ্য থার্ড ক্লাস পিপল, তো যেই জায়গাতে একটা রিভলিউশনারি চেঞ্জ আসছে ভারতবর্ষের রাজনৈতিক জগতে, এখন ইয়াংরা আসছে, এডুকেটেড পিপলসরা আসছে, সেই জায়গাতে যারা এতদিন ধরে করাপশন করে আসছিল, তো নেহাত ওদের জিনিসটা ভালো চোখে সেটা নেবে না। তো যেই জায়গাতে ওরা নেবে না, সেই জায়গাতে ওরা চাইবে ওদের ওই ভালো মানুষগুলিকে বরাবর ভাবে সাইডলাইন করার। তো সেটাই কালকে করছিল। এবং কালকের পোস্ট থেকে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে একটা জাতিগত একটা শিরশিরি দেওয়ার কিন্তু কালকে খুব চেষ্টা হয়েছে। কমিউনাল রাইটস এর একটা কথা হয়েছে। উনি বরাবরই কালকে ফেসবুক পোস্টে বলছিল যে গো হত্যা করার আইনি ব্যাপারগুলো আমার সাথে দাদা আছে, দাদা আরো ভালো করে গুছিয়ে বলবে। বাট একটা কথা আমি বলি, যদিও আমি আইনের ছাত্র নই, আর্টিকেল 25-এ কিন্তু লেখা আছে যে সবাই সবার ধর্ম পালন করতে পারে, কিন্তু গো হত্যা করার কিন্তু কোনো আইনিগতভাবে কোনো লেখা নেই। এবং আর্টিকেল 48-এও কিন্তু লেখা আছে যে গো হত্যা রক্ষা করতে হবে। তো উনি যে বরাবর বলছেন যে সংবিধান সংবিধান সংবিধান, আরে ভাই আপনি একটু সংবিধানটা পড়ুন। আপনাকে আমি জানতাম একজন এডুকেটেড যুব নেতা বলে, কিন্তু কালকে আপনি যে জিনিসটা করলেন তারপরে আমার বলতে কোনো দ্বিধা নেই, হয়তোবা আপনার পার্টি এটা করিয়েছে আপনাকে দিয়ে, না হলে আপনি শুধু ওই কাজে নামে শিক্ষিত, কলমে শিক্ষিত না। ওকে, এখন সমস্যা হচ্ছে সেখানে গো হত্যা হোক বা অন্য কোনো সমস্যা হোক, পুলিশের সঙ্গে হোক বা রাজনৈতিক দলের সঙ্গে হোক, প্রশ্ন হচ্ছে যে শাসক দলের সঙ্গে হোক, যেটাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ধরনের সমস্যা হয়ে থাকলে সেখানে আইন রয়েছে। এ রাজ্যে আইন নেই বা দেশে আইন নেই এমনকি এটাই কি ধরে নিচ্ছে কংগ্রেসের এবং কংগ্রেসের নেতৃত্বরা, যে দেশে বা রাজ্যে কোনো আইন নেই, আইনের শাসন নেই? তার আইন রয়েছে। যদি কোনো তারপরও কোনো সমস্যা থাকে, আন্দোলনের পথ খোলা রয়েছে, সাধারণ মানুষের সমর্থন নেবার জায়গা রয়েছে। কিন্তু তারপর এই ধরনের ফেসবুক পোস্টে একা বসে এই ধরনের ফেসবুক পোস্ট, যেখানে দেদারসে গালাগালি করা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে, দেদারসে গালাগালি করা হলো রাজ্যের পুলিশ প্রশাসনকে, পুলিশকে, এবং অবশ্যই নাম ধরে ধরে সংখ্যালঘুদের নেতৃত্বদের, বিজেপি নেতৃত্বদের, এবং ভীষণভাবে উস্কে দেওয়া হলো সেই সব সংখ্যালঘুদের যারা এ রাজ্যে বসবাস করছেন। এটা কি ধরনের রাজনৈতিক শিষ্টাচার, এবং আসলে এটার পেছনে কি অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা বোঝার প্রয়োজন রয়েছে। সোমবাবু, কি মনে হয় আপনার এই বিষয়টাতে, যেভাবে বলা হচ্ছিল যে সোনামুড়ার মুসলিমরা আপনারা বয়কট করুন, এনারা মারা গেলে পরে এনাদের জানাজায় যাবেন না, এনাদের পরিবারে কেউ মারা গেলে জানাজা বয়কট করুন, এটা একটা রাজনৈতিক দলের নেতৃত্ব, যুব নেতৃত্ব আগামী দিনে আমাদের অবশ্যই মানে যারা কি বলবো, যারা লিড করবে, লিডার যারা, এদেরকে আমরা লিডার ভাবছি? দেখুন, যে বিষয়টাকে ভিত্তি করে সে ফেসবুক পোস্টে বিভিন্ন রকমের কটূক্তি করেছে, এখানে তার মূল বিষয়টা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সে আমরা সবাই জানি যে গতকালকে ঈদ উৎসব পালিত হয়েছে সারা পৃথিবী ব্যাপী। তো আমাদের রাজ্যেও
যথাযথ মর্যাদা ঈদ উৎসব যথেষ্ট ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা করছিলেন। এখানে একটা গভীর ষড়যন্ত্র করে সেখানে এই আমাদের এই ঈদ উৎসবকে কেন্দ্র করে এখানের মধ্যে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চেষ্টা, একটা ব্যর্থ চেষ্টা সে করেছে। এটা স্পষ্ট বোঝা গেছে, কারণ দেখুন গো হত্যা নিয়ে কথা বলছে সে আমাদের বিভিন্ন সংগঠন থেকে বা বিভিন্ন রকমের ধরেন সামাজিক সংস্থাই হোক বা বিভিন্ন সংগঠন হোক, যাদের পক্ষ থেকে গো হত্যা প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা তার আগে নেওয়া কেউ কেউ নিয়েছিলেন, সেটাকে সে সামনে রেখে আমাদের এই ফেসবুক পোস্ট করেছে, তা বিশুদ্ধার করেছে। আমি যদি বলি সে এখানে আমার কথা রাজ্যবাসী শুনছেন, অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও শুনছেন, এই গো হত্যার সঙ্গে কিন্তু ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের সঙ্গে গো হত্যা করতে হবে তার কোথাও নেই ইসলাম ধর্মে। তো এটাকে দেখুন, গো প্রোটেকশনের জন্য যেমনটা আমার চিকিৎসক ভাই বলছিলেন, আর্টিকেল 48 এর কথা বলছিলেন যে তাকে প্রোটেক্ট করারও কনস্টিটিউশনে প্রভিশন রয়েছে। সেই জায়গাতে যদি কোনো সংগঠন করে থাকে, তার যদি বিরোধিতা করতে হয়, তার জন্য বিরোধিতা করার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের শাসন ক্ষমতায় যারা রয়েছে তাদের বিরোধিতা করার জন্য, যদি বিরোধিতা করতে হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে, সাংবিধানিক পদ্ধতি রয়েছে। এখানে ব্যক্তি আক্রমণের মধ্য দিয়ে যে জিনিসটা প্রস্ফুটিত হয়েছে, যেটা প্রকাশিত হয়েছে, এটা স্পষ্ট যেটা পেছনে একটা গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা কি? রাজ্যে যেখানে আইন শৃঙ্খলা কোন রকমের কোনো অবনতির কোনো দৃষ্টান্ত নেই, এখানে জাতি জনজাতি সংখ্যাগুরু সব অংশের মানুষ যখন খুব শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন এবং যার যার ধর্ম পালন করছেন নির্বিবাদে, এখানে আমরা দেশের সরকার কিংবা রাজ্য সরকার যেটা সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে কাজ করছে এবং ধর্ম যার যার উৎসব সবার এই মানসিকতা নিয়ে যখন সবাই চলছে, শান্তি সম্প্রীতির যখন উপযুক্ত পরিবেশ রয়েছে, সেটাকে কিভাবে বিনষ্ট করা যায় এবং সেটাকে একটা ষড়যন্ত্র করে রাজ্যের যে সামাজিক যে ভারসাম্য রয়েছে সেই ভারসাম্যটাকে কিভাবে নষ্ট করা যায়, তার জন্য একটা পরিকল্পিত ষড়যন্ত্র আমরা দেখতে পেয়েছি। কারণ কি, কংগ্রেস দলের যেই প্রতিনিধি সে যুবনেতা হিসেবে সে এভাবে করেছে, বক্তব্য রেখেছে, তখন আমরা দেখেছি কংগ্রেসের রাজ্য নেতৃত্ব যারা তার বাড়িতে গেছেন কিংবা তাকে সমর্থন করেছেন, তার বক্তব্যকে আমরা এটা একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এখানে কংগ্রেস দল একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্যই ইসলামকে বা শাহজাহান ইসলামকে ব্যবহার করেছে। এই জিনিসটা কালকে স্পষ্ট হয়েছে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক সুরসুরি তোলার জন্যই, দেওয়ার জন্যই এবং সাম্প্রতিক যে আমাদের যে রাজ্যে যে মানে ভ্রাতৃত্ববোধ রয়েছে, ভাইচারা রয়েছে, তাকে বিনষ্ট করার জন্যই এই ধরনের ষড়যন্ত্র হয়েছে বলে সৌম্যবাবু আপনি মনে করছেন। তমগ্ন, আপনার কাছে একটা জিনিস এই ব্যাপারটাতেই জানতে চাইব। শাহজাহান ইসলাম যুব নেতৃত্ব একটা জাতীয় দলের, অবশ্যই কোনো ছোটখাটো আঞ্চলিক দল নয়, জাতীয় দল। উনি যদিও ওনার ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীকে মানে ভীষণভাবে আক্রমণ করেছেন এবং পাশাপাশি পুলিশ প্রশাসনকে করেছেন, দাঁতের ডাক্তার বলে ডাক্তার ফ্র্যাটার্নিটিকেও আক্রমণ করেছেন, পাশাপাশি উনি অন্যান্য রাজনৈতিক দলকেও কিন্তু আক্রমণ করেছেন। উনি আমাদের রাজ্যে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে সেসব দলগুলোকেও কিন্তু আক্রমণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওনাকে দেখে আগামী প্রজন্ম, আগামী যুবরা কি রাজনীতিতে আসবে? এই ধরনের রাজনৈতিক লিডারই কি আমরা চাই? দেখুন, যেই কথাটা আপনি বললেন সেটাতে আমি একদমই আপনার সাথে আই সেকেন্ড দ্যাট। আমরা সবাই আজকে লিডার অফ অপোজিশনের প্রেস বিবৃতিটাও দেখেছিলাম। উনি কিন্তু বরাবরই বলেছে যে উনি সাপোর্ট করে না, ঠিক আছে, উনি কিন্তু একদম বলেছে যে আইনি প্রতিক্রিয়া নেওয়া দরকার ওনার বিরুদ্ধে। আর যে কথাটা একটু আগে দাদাও বলল যে শাহজাহান ইসলামের বিরুদ্ধে কিন্তু অনেক আইনি মামলা আছে, তো ক্রিমিনাল অনেক মামলা ওনার বিরুদ্ধে আছে। তো উনাকে কিন্তু আমরা একটা যদি একটা ভালো একটা শব্দ ওনার বিরুদ্ধে ইউজ করি, উনি একটা দুষ্কৃতী যদি বলি আমি, তো কোনো দুষ্কৃতির কথা শুনে নতুন যৌবনের ইয়াংরা আসবে না সেটা আমি মনে করি না। বিকজ এখন ভারতবর্ষ যেই পথে চলছে সেটা একটাতেই চলছে যে ইউথ শুড লিড ফ্রম দ্য ফ্রন্ট, ঠিক আছে। তো সেই প্রথা মেনে যদি এখন জাতীয়তা কংগ্রেস যদি এরকম ইউথ লিডারকে পদে বসিয়ে রাখে,
তাহলে জাতীয় কংগ্রেস আগামী দিনে কোন জায়গায় যাবে সেটাও প্রশ্নচিহ্নের মুখে। আর উনার মতো একজন দুষ্কৃতির কথা শুনে যদি আগামী প্রজন্মের যৌবন ছেলেরা, নজওয়ান ছেলে বা মেয়েরা না আসে, তাহলে আমি মনে করি যে নজওয়ান ছেলে মেয়েদেরই লস। কারণ যার বিরুদ্ধে এতগুলো ক্রিমিনাল অফেন্স অলরেডি আছে, এবং যতটুকু আমার মনে আছে উনি পুলিশ কাস্টডিতেও ছিল পেট্রোল বোমা নিক্ষেপ করার পর, 27 দিন জেলে ছিল। 27 দিন জেলে ছিল। তো উনার মতো একটা নেতা বা সেলফ প্রক্লেমড যদি আমি বলি, স্বঘোষিত নেতার কথা শুনে যদি আগামী প্রজন্ম না আসে, তাহলে আমি মনে করি সেটা আমাদের শুধু রাজ্যের নয়, দেশের জন্য খুব দুর্ভাগ্যের বিষয়। এবং যথারীতিভাবে আমি আরেকটা লাইনও অ্যাড করছি, উনি মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর মানিক সাহা স্যারের বিরুদ্ধে যে কথাগুলি বলেছে, আমার মনে হয় যে স্যারের মন অনেক বড়, স্যার জীবনে অনেক কিছু পেয়েছেন, স্যারের হারানোর আর কিছুই নেই। তো ওনার মতো নেতার মুখ থেকে এসব কথা শুনে আমার মনে হয় স্যার ওনাকে ওই গীতার পাঠের মতো মাপই করে দেবেন, আর উনিও এগিয়ে যাবেন জীবনে। কিন্তু শাহজাহান ইসলামকে আমি জানতাম যে একটা লিটারেট একটা পার্সন, কিন্তু কালকের কথাগুলো শোনার পরে, আর আপনি দেখবেন আমি নিজে একজন ফরেন্সিক ডেন্টাল সার্জন, হয়তো আপনারা জানেন, উনার যে কালকে মোবাইলে কথাটা বলছিল, এখান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, সাইকোলজিক্যালি যদি আমি দেখি, ইট ওয়াজ স্ক্রিপ্টেড। তো এটা কাউ একটা বলে দিয়েছে বা লিখে দিয়েছে, সেটা দেখে দেখে উনি বলছিল। যে কথাটা একটু আগে দাদাও বললো যে পেছনে কিছু একটা রহস্য থাকতে পারে। আমি যদি আমাদের ফরেন্সিক ল্যাঙ্গুয়েজে বলি, স্ক্র্যাপ গুড বানানো হয়েছে শাহজাহান ইসলামকে, পেছনে অনেক কিছু রহস্য থাকলেও থাকতে পারে। আমি আজকে রাজনৈতিকবিদ হয়ে আসিনি, তো সেই বিষয়ে দাদা আছে, দাদা বড় দাদা উনি বলবেন। বাট এতটুকু আমি বলতে পারি, শাহজাহান ইসলামের মতো সেলফ প্রক্লেম যুবনেতার কথা শুনে আগামী প্রজন্ম আরো বেশি এগিয়ে আসবে, এবং শুধু রাজ্যকে নয় দেশকেও আগামী দিনে প্রতিনিধিত্ব করবে। ওকে, আপনি বললেন স্ক্রেপ গোট, মানে বাংলায় আমরা যাকে বলি বলির পাঠা, বা হিন্দিতে বলি বলিকা বখরা, বানানো হয়েছে শাহজাহান ইসলামকে। তাহলে শাহজাহান ইসলামের যে পোস্ট, এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীকে ঘিরে সরাসরি একটি রাজ্যের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে, অবশ্যই সেই ঘটনা কি হয়েছে সেটা তদন্ত হওয়া উচিত, সেই তদন্ত হবে, তা আইনের পথে হাঁটবে। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক পোস্টে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হলো, সেটা নিন্দনীয়। এবং তার জন্য আপনি বলছেন সেটা তার মস্তিষ্ক প্রসূত নয়। আমাদের সঙ্গে যিনি রয়েছেন আজ ডেন্টাল সার্জন, ফরেন্সিক ডেন্টাল সার্জন ডক্টর তমগ্ন দাস, উনি বলছেন বলির পাঠা বানানো হয়েছে শাহজাহান ইসলামকে। এখানে এই জায়গাটাতে দাঁড়িয়ে একটি জাতীয় দল, তার অনেক কিছু সমস্যা হয়। আমরা দেখেছি ওনারই ফেসবুক পোস্টে বিভিন্ন ওনাদের যে দলের যারা নেতৃত্বস্থানীয়রা রয়েছেন, বা প্রাক্তন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহাও ওনার ব্যাপারে কথা বলছিলেন, যদিও নামটা উনি ভুল বলেছেন, শাহজাহান আলী বলছিলেন। যাই হোক, এটাই অনেক কিছু প্রমাণ করে যে নিজের দলের যুব কংগ্রেসের সহসভাপতির নামটাও ঠিকভাবে জানেন না প্রাক্তন দলের সভাপতি। তো এখন প্রশ্ন হচ্ছে যে উনি কত বড় নেতৃত্ব, এত বড় কথা বলতে পারেন, মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের উক্তি করলেন, ন্যাক্কারজনক উক্তি করছেন, অথচ ওনার প্রাক্তন সভাপতি, ওনার দলের প্রাক্তন রাজ্য সভাপতি, ওনার নামটাও ঠিকভাবে জানেন না। এখন প্রশ্ন হচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল কিভাবে করবে কংগ্রেস, এই জায়গাটা থেকে মানুষকে কিভাবে বোঝাবে যে এখানে কংগ্রেস যেটা করেছে এটা হয়তো মানুষের পছন্দ হয়নি। এই ড্যামেজ কন্ট্রোলটা কংগ্রেস কিভাবে করবে বলে মনে করেন সমিতা? দেখুন, ওরা কিভাবে ড্যামেজ কন্ট্রোল করবে না করবে সেটা ওনাদের বিষয়, করা উচিত বলে আপনার মনে হয়? এটা রাজ্যবাসী, ওরা অ্যাকচুয়ালি জনবিচ্ছিন্ন, কংগ্রেস দল টোটালি জনবিচ্ছিন্ন, ওদের পায়ের তোলা মাটি নেই, ওরা কোনো ইস্যু খুঁজে পাচ্ছিলেন না। ওরা সময়ে সময়ে এরকম সাম্প্রদায়িক উস্কানির মধ্য দিয়ে ওরা নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওনার দলের যে শাহজাহান ইসলাম যেটা করেছে, সে তো মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি, সারা রাজ্যবাসীকে অপমান করেছে। এবং সে পুলিশকে নিয়ে যে কথা বলেছে, সমস্ত পুলিশ সমাজকে সে অপমান করেছে। যে পুলিশরা রাজ্যের আইন শৃঙ্খলার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন, সে পুলিশের উপরে থুতু ফেলেছে, একবার নয় কয়েকবার করে সে থুতু ফেলেছে, সেটা রাজ্যবাসী দেখেছে। আমি বুঝতে পারছি না ওর মস্তিষ্ক ঠিক আছে কিনা, সে সুস্থ মস্তিষ্কের কিনা, কারণ কোন একজন শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিকের, শিক্ষিত নাগরিকের পক্ষে এটা কখনোই সম্ভব না। এটা একজন ক্রিমিনালের পক্ষেই সম্ভব, এবং তার যে ক্রিমিনাল রেকর্ড রয়েছে, সেই যে ক্রিমিনাল অফেন্সের সঙ্গে তার যে ইনভলভমেন্ট আছে, সেটা এখনো পেন্ডিং আছে দুইটা কেস। আপনি মাননীয় বীরজিৎ সিনহা মহাশয়ের কথা বলছিলেন,
ওরা ওনাদের নিজেদের দলের কথা খবর রাখবেন কি করে? ওনারা তো গোষ্ঠীদ্বন্দ্বে এত বিভক্ত থাকেন, এগুলি তাদের মনে রাখার কথা নয়, এগুলি তাদের দলীয় সংস্কৃতিরই অঙ্গ, তারা নতুন কিছু নয়। এখানে মাননীয় বিদ্যুৎ বাবুই কিন্তু তার বিরুদ্ধে মামলা করেছিলেন, হ্যাঁ, সেটা কিন্তু রাজ্যবাসী জানেন, এবং সেটা সেই মামলা কিন্তু এখনো পেন্ডিং রয়েছে, এবং সে যে অনেকদিন জেলে ছিলেন, 27 দিন কিন্তু সে জেল খেটেছেন। তো এখানে একজন ব্যক্তি আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সারা দেশে, রাজ্যে নয় শুধু, ওনার এই স্বচ্ছ ভাবমূর্তির কারণে আজকে সারা দেশে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশংসিত, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমাদের রাজ্যের যে উন্নয়নের যে গতি, সামনের দিকে যেভাবে এগিয়ে চলেছে আমাদের রাজ্য। এই যে চিকিৎসা ক্ষেত্রে কথা বললেন আমাদের চিকিৎসক ভাই, যেটা বলছিলেন, আমাদের ঐতিহাসিক কাজ হচ্ছে রাজ্যে। এই চিকিৎসা ক্ষেত্রে উনি একজন ডেন্টাল সার্জন হওয়ার সুবাদেই, একজন মুখ্যমন্ত্রী তো বটেই, উনি ডেন্টাল সার্জন আছেন বলেই, ওনার ডিগ্রি আছে বলেই কিন্তু আমরা রাজ্যে ডেন্টাল কলেজ খুব সহজে পেয়ে গেছি। আমাদের মতো এই ছোট্ট প্রান্তিক রাজ্যে ডেন্টাল কলেজ হওয়া, আমাদের মতো ছোট্ট রাজ্যে এইমসের মতো প্রতিনিধিরা এসে এইমসের পরিকাঠামোগত যেরকম ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা পাওয়ার এই রাজ্যের মানুষের কাছে সত্যি সৌভাগ্যের, সত্যি গর্বের বিষয়। সেটা সম্ভব হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে। এই মুখ্যমন্ত্রীকে নিয়ে সে যে কথা বলছে, আজকে সারা রাজ্যের মানুষ বেদনাহত, সারা রাজ্যের মানুষ আহত হয়েছে, সমস্ত স্তরের জনগণ আহত হয়েছে, এবং তার জন্য রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ, ধিক্কার জানাচ্ছে। এবং আমি আপনাদের স্টুডিওর মাধ্যমে সমস্ত অংশের জনগণের কাছে আপিল রাখবো, আইন শৃঙ্খলা নিজের হাতে কেউ নেওয়ার প্রয়োজন নেই। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা অনেক জায়গায় চলে যেত, এটা আমাদের রাজ্য, আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই যে আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে আইন শৃঙ্খলা ঠিক রাখছেন। এখানে যেহেতু তারা একটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার যে পরিকল্পনা ওরা করেছিলেন, সেটা ব্যর্থ হয়েছে, এটা প্রকাশিত হয়েছে, এটা প্রমাণিত হয়েছে। ক্ষোভের বহিঃপ্রকাশ কোনোভাবেই, ওইভাবে আইন কেউ হাতে যেন না তুলে নেওয়া হয়, সেটা আমরাও চাই না, কারণ সেটা কোনোভাবেই কাম্য নয়। কোনো দল, কোনো দুর্বৃত্তরাই আইন হাতে তুলে নেবে, এটা কাম্য নয়। যেভাবে শাহজাহান ইসলামের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওনার বাড়িও আক্রমণ করা হয়েছে, সেটাও কিন্তু কাম্য নয়। আক্রমণ যদি কেউ করে থাকে, শুনেন, আইনের পথে চলবে, দোষীদের শাস্তি হবে, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কেউ সমর্থন করবে না। তার জন্য আইন রয়েছে, প্রশাসন রয়েছে, সে নিশ্চয়ই দোষীদের শাস্তি হবে। একটা জায়গা আমি অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, সমীর বাবু এবং তমজিৎ বাবু, তমগ্ন বাবু, আপনাদের দুজনকে জানতে চাই, এই যে যেভাবে সংখ্যালঘুদের উস্কে দেবার একটা প্রচেষ্টা হয়েছে এনার এই বক্তব্যের মাধ্যমে, ওনার এই ফেসবুক পোস্টে, এবং সেখানে বিশেষ করে জায়গা ধরে নাম করে সোনামুড়া বলে, এবং কিছু কিছু বিজেপির যে সংখ্যালঘু মোর্চা যারা নেতৃত্বরা রয়েছেন তাদের নাম ধরে, সেখানে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া আপনাদের কিছু জানা আছে কিনা, কোনো প্রতিক্রিয়া এসছে কিনা? এমন দাঁতের ডাক্তার মুখ্যমন্ত্রী আছে বলেই এত শান্তি সম্প্রীতি বজায় রেখে পবিত্র ঈদ পালন হয় ত্রিপুরাতে। ত্রিপুরাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় না। ত্রিপুরাতে এত শান্তি সম্প্রীতি বজায় রেখে সব উৎসব পালন হয়। যে কথাটা বলা হয় যে ধর্ম যার যার, উৎসব সবার, এরকম দাঁতের ডাক্তার মুখ্যমন্ত্রী আছে বলেই এটা সম্ভব। এরকম দল আছে বলেই এটা সম্ভব। ওদের কাছে কোনো ইস্যু নেই। দাদা যে কথাটা বললো, আমি আর দীর্ঘায়িত করবো না, দাদাকে সময় দেবো বলার, বাট এতটুকু বলে আমি শেষ করব। এরকম দল, এরকম আইডিওলজি, এরকম মুখ্যমন্ত্রী আছে বলেই ত্রিপুরা রাজ্যের মতো জায়গাতে ওরা অনেক চেষ্টা করেছে কমিউনাল রাইটস করার, বাট দে হ্যাভ ফেইলড এন্ড দে উইল অলওয়েজ বি অ্যাক্ট অ্যাজ এ ফেলিয়ার। দাদা তারপর বলবে। ওকে, সমীর এটা তো আমি আপনারা কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা, কিছু শুনেছেন? প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বললেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশকে যেরকম ভাবে কদর্য ভাষা গালিগালাজ করেছেন, পাশাপাশি রাজ্যের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের নাম করে সে অনেকের বিরুদ্ধে খুব বাজে মন্তব্য করেছেন। তো যাদের বিরুদ্ধে মন্তব্য করেছেন, এমনকি সে তাদের সমাজে, মুসলিম সমাজের কাছে সে আপিল রেখেছেন তাদেরকে সমাজচ্যুত করার জন্য, এবং তাদেরকে সামাজিকভাবে যেন বয়কট করা হয় সেই আবেদন সে রেখেছে। এবং সেটা আবেদনের বলতে পারেন, বা সে অনেকটা হুমকি সুরে বলেছে যাতে এরকম করে। এর পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু নেতৃত্বরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাদের উপরে বিভিন্ন রকমের বিভিন্ন কর্নার থেকে হুমকি আসছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা আজকে, আমি যতটুকু জেনেছি,
আমাদের সংখ্যালঘু যে মোর্চা রয়েছে, আমাদের ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চা, মাইনরিটি মোর্চা, সেই মাইনরিটি মোর্চার যিনি সভাপতি আছেন উনি পশ্চিম থানায় মামলা করেছেন, এবং আমাদের যিনি মাইনরিটি কর্পোরেশনের যিনি চেয়ারম্যান আছেন ওনার উপরও ধমকি হুমকি এরকম ওভার ফোন আরো কি ভাবে এসেছিল, উনিও মামলা করেছেন। অর্থাৎ বিভিন্ন থানায় আজকে ওর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আজকে নথিভুক্ত হয়েছে। যেহেতু সে যাদের করে নাম করে, সে সংখ্যালঘু নেতাদের নাম করে সে বক্তব্য রেখেছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেই বা তাদের উপরে সামাজিক রকমের বিভিন্ন রকমের অবাঞ্ছিত ঘটনার যাতে সম্মুখীন হতে না হয় সেই জন্য তারা আইনের আশ্রয় নিয়েছেন। তারাও পারতেন, ইচ্ছা করলে পরে তারাও তার যোগ্য জবাব তারা দিতে পারতেন আপনার। কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা রয়েছেন তারা হিংসায় বিশ্বাস করেন না, তারা ভ্রাতৃত্ববোধ নিয়ে শান্তি সম্প্রীতির বার্তা নিয়েই চলেন, আর সেটা মাথায় রেখেই ওরা আইনের পথেই গেছেন। আজকে যদি সে যেই ভাষায় কথা বলেছে, তার সেই ভাষায় যদি তাকে জবাব দেওয়ার মানে ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু তারা আজকে সেটাতে যাননি, সেই পথে না গিয়ে তারা আইনি পথেই গেছেন। ওকে, এখন আইন আগামী দিনে কি করে, আইন কোন পথে হাঁটে সেটা অবশ্যই আমরা দেখবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। সমীরবাবু আপনাকে ধন্যবাদ, তমলবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, রাজনীতি হবে, রাজনীতি হতেই হবে, রাজনীতি ছাড়া রাষ্ট্র চলবে না, কিন্তু রাজনীতি হবে মানুষের উন্নয়নের জন্য, রাজনীতি হবে শিষ্টাচার মেনে, রাজনৈতিক সৌজন্যতা বজায় থাকবে, তারপরেই আগামী দিনে শিক্ষিত মানুষেরা রাজনীতিতে আসবে। আর তখনই হয়তো কোনো একটা সময় গিয়ে সেই প্রবাদটা চলে যাবে যে পলিটিক্স ইজ এ থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস পিপল। কিন্তু এই ধরনের ঘটনা, মোহাম্মদ শাহজাহান ইসলাম যে ভাষায়, যে কুরুচিকর ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন, পুলিশ প্রশাসনকে থুতু দিলেন এবং সাম্প্রদায়িক একটি সুড়সুড়ি দেবার চেষ্টা করলেন, সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।